হাই, আমি ডক্টর অর্ক সাহু। আজকে আমরা সিনকোপ নিয়ে কথা বলবো। তো বেসিক্যালি ডেন্টাল ক্লিনিকে অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বিভিন্ন রকমের ফিয়ার বা অ্যাংজাইটির কারণে অজ্ঞান হয়ে যেতে পারে। ডেন্টাল চেয়ারেই অনেক সময় পেশেন্ট কিছুক্ষণের জন্য তার কনসাসনেস লুজ করে। তো এটাকে জেনারেলি সিনকোপ বলা হয়ে থাকে মেডিকেল টার্মিনোলজিতে। তো সিনকোপ বিভিন্ন রকমের হতে পারে, যেমন তার মেডিকেল টার্মিনোলজি অনুসারে ভাগ করলে তার অনেক ধরনের হয়, যেমন রিফ্লেক্স সিনকোপ, ভেসোভেগাল সিনকোপ, অর্থোস্ট্যাটিক সিনকোপ অ্যান্ড কার্ডিওজেনিক সিনকোপ। তো এরকম অনেক ধরনের সিনকোপের ক্লাসিফিকেশান আছে, যেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তবে সিনকোপ যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায় তাহলে খুব তাড়াতাড়ি রিকভার হয়। এছাড়াও সিনকোপে যাওয়ার আগেও পেশেন্টের বিভিন্ন ধরনের সিমটম দেখতে পাওয়া যায়, যেমন পেশেন্টের খুব সোয়েটিং হয়, পেশেন্ট খুব ঘামাতে থাকে, এবং এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে পেশেন্ট কিছু একটা থেকে ভয় পেয়েছে। যেমন ধরুন, অনেক পেশেন্টের ব্লাডে ফিয়ার থাকে, কিংবা সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখে অনেকে ভয় পায়। তো সেক্ষেত্রে আমাদের হিস্ট্রি নিতে হয় যে তার এর আগে কোনো এরকম প্রিভিয়াস ভয় পাওয়ার হিস্ট্রি আছে কিনা, যার থেকে সে এরকম কখনো আনকনসিয়াস হয়ে গেছিলো ডেন্টাল ট্রিটমেন্টের সময়। তো সেগুলো আমাদের নিতে হবে, সেই হিস্ট্রিটা আমাদের নেওয়া খুব প্রয়োজন। তো সিনকোপ কী এবং তার কজেস কী কী, তার ম্যানেজমেন্ট আমরা কীভাবে করব, কখন কী কী ধরনের হয়, ক্লাসিফিকেশান কী কী, ডেন্টাল ক্লিনিকে এটা একটা অলমোস্ট কমন জিনিস আমাদের অনেক সময় ফেস করতে হয়ে থাকে। তো সেটা কিভাবে আমরা ডেন্টাল ক্লিনিকে ম্যানেজ করব সেটাও আজকে আলোচনা করব। তো সেই জন্য ডিটেলসে সিনকোপ কয় প্রকার, কী কী এবং কীভাবে ম্যানেজ করব সেটা আমরা আলোচনা স্টার্ট করব। সিনকোপ আমরা যেটা নিয়ে আজকে আলোচনা স্টার্ট করেছিলাম, যে ট্রানজিয়েন্ট গ্লোবাল লস অফ গ্লোবাল hypoperfusion to the brain with a transient loss of consciousness, and they can quietly get back to baseline. পেশেন্ট কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যেতে পারে এবং তারপরে উইথ প্রপার ম্যানেজমেন্ট পেশেন্ট আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সিনকোপকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয়, যেটা বলা হচ্ছে এখানে রিফ্লেক্স সিনকোপ, অর্থোস্ট্যাটিক সিনকোপ which is also called positional syncope, and cardiogenic syncope. তো রিফ্লেক্স সিনকোপের মধ্যে আবার ভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে ভেসোভেগাল সিনকোপ, সিচুয়েশনাল আর ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি। ভেসোভেগাল সিনকোপের কজের মধ্যে রয়েছে পেন, ফোবিয়া অ্যান্ড স্ট্যান্ডিং ফর লং। পেশেন্ট যদি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে সেক্ষেত্রে হতে পারে, বা দাঁড়িয়ে কাজ করে সেক্ষেত্রেও পসিবল। তো এখানে আমরা এবার ভেসোভেগাল সিনকোপের প্যাথোলজি ডিটেলস আলোচনা করব। তো এখানে ডরসাল নিউক্লিয়াস অফ ভেগাস, এটা অনেক সময় এক্সাইটেড হওয়ার ফলে এটা দু ধরনের এফেক্ট শো করে, একটা হার্টের উপর আর একটা ব্লাড ভেসেলের উপর। হার্টের উপর যে এফেক্টটা শো করে সেটা হচ্ছে কার্ডিও ইনহিবিটরি এফেক্ট, আর ভেসেলসের উপর হচ্ছে কার্ডিও ডিপ্রেশন এফেক্ট। তো হার্টের উপর যখন কার্ডিও ইনহিবিটরি এফেক্ট শো করে সেক্ষেত্রে হার্ট রেট ইজ ডিক্রিজড। হার্ট রেট কমে যায় বলে কার্ডিয়াক আউটপুটও কমে যায়। কার্ডিয়াক আউটপুট করে যাওয়ার পরে ব্লাড প্রেশারও, সিস্টোলিক ব্লাড প্রেশারও লস করে। আর ভ্যাসো ডিপ্রেশার যে এফেক্টটা আমরা জেনারেলি দেখতে পাই সেক্ষেত্রে ভেগাস নার্ভের দ্বারা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে, এটা যেমন রয়েছে শার্ট অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মানে অ্যাম্প্লিফাই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো দাস ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করে, ব্লাড ভেসেলকে ডায়ালেট করার পরে রেজিস্ট্যান্স কমে যায়, যেটাকে আমরা বলছি সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স, যেটা ব্লাড ভেসেলসের মধ্যে কমে যায় এবং তারপরে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার লুজ করে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং সিস্টোলিক ব্লাড প্রেশার দুটোর লস হচ্ছে, কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যার অ্যাজ এ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি সেরিব্রাল পারফিউশন কমে যাচ্ছে। সেরিব্রাল পারফিউশন কমে যাচ্ছে তার মানে হচ্ছে লেস ব্লাড ইজ ফ্লোয়িং টু দ্য ব্রেন অ্যান্ড দাস দ্য ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস ইজ হ্যাপেনিং। তো পেশেন্ট কিছুক্ষণের জন্য সাময়িকভাবে অজ্ঞান হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা সিনকোপ বলছি, ভেসোভেগাল সিনকোপ বলছি। সিচুয়েশনাল সিনকোপের যে কজগুলো আমরা জেনারেলি দেখতে পারি সেটা হচ্ছে কাফিং অ্যান্ড মিকচুরেশন, ফোর্সফুল ইউরিনেশনের ক্ষেত্রে। এই ধরনের স্ট্রেনিং ইভেন্টের ফলে সিচুয়েশনাল সিনকোপ হয়ে থাকতে পারে। তো পেশেন্টের হিস্ট্রি নেওয়া প্রয়োজন, যে তাদের কাফিং মানে অনেকক্ষণ ধরে কাশার পরে বা ফোর্সফুল
ইউরিনেশনের পরে তাদের কনসাসনেস যে লসটা হয়েছে সেটা হয়েছে কিনা। অ্যানাদার কজ ইজ ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি, যেটা ডেভেলপ করতে পারে যখন যদি পেশেন্ট ক্যারোটিড টাইট কলার বা টাইট ড্রেস পরে থাকে কোনো অ্যারাউন্ড দেয়ার নেক, অ্যান্ড হেড টার্নিং, সাডেন হেড টার্নিং, ক্যারোটিড সাইনাস ম্যাসেজ প্রভৃতির কারণে ক্যারোটিড সাইনাস হাইপার সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে এবং সেখান থেকে সিনকোপ। অর্থোস্ট্যাটিক সিনকোপের ক্ষেত্রে যেটা মেন কজ হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে লিখে দেখতে পাচ্ছি রিডাকশন ইজ ভেনাস রিটার্ন। তো রিডাকশন ইন ভেনাস রিটার্নের যে মেন কজ হচ্ছে তার মধ্যে ভেনাস রিটার্ন এর মেন কজ হচ্ছে হাইপোভলিমিয়া কী কী কারণে ঘটতে পারে, যেমন ডায়রিয়া, ভমিটিং, প্রফিউজ সোয়েটিং, ডায়োরিটিক্স অ্যাবিউজ যার ফলে লটস অফ পিং প্রচুর পরিমাণে পেশেন্টের ইউরিনেশন খোলে, এবং ব্লিডিং প্রভৃতি কারণে হাইপোভলিমিয়া ঘটতে পারে। যদি হাইপোভলিমিয়া ঘটে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভেনাস রিটার্ন কমে যাচ্ছে। ভেনাস রিটার্ন কমে যাওয়ার জন্য প্রিলোড কমে যাওয়ার ফলে স্ট্রোক ভলিউম কমছে, এবং স্ট্রোক ভলিউম কমার থেকে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করছে। কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করার ফলে ব্লাড প্রেশার কমছে, এবং ব্লাড প্রেশার কমার ফলে অ্যাজ এ রেজাল্ট আবার আমরা দেখতে পাচ্ছি যে সেরিব্রাল পারফিউশন ডিক্রিজ করছে। সেরিব্রাল পারফিউশন ডিক্রিজ করার জন্য অ্যাজ এ রেজাল্ট ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস হচ্ছে, সিনকোপ হচ্ছে আবার। তো অর্থোস্ট্যাটিক সিনকোপ ভেনাস রিটার্ন ডিক্রিজ করার জন্য হয়, যেটা আমরা আগেই পড়েছি। তার কজের মধ্যে হাইপোভলিমিয়া দেখেছি। এছাড়া ভ্যাসোডাইলেটার, বিভিন্ন ধরনের ভ্যাসোডাইলেটার যে মেডিসিন আমরা ইউজ করে থাকি, যেমন ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, আলফা 1 ব্লকার। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের মধ্যে পরিচিত নাম হচ্ছে অ্যামলোডিপিন, নিফেডিপিন। আলফা 1-এর মধ্যে হচ্ছে প্রাজোসিন, ডক্সিজোসিন প্রভৃতি। প্রভৃতির ইউজের ফলে সিস্টেমিক যে ভাস্কুলার রেজিস্ট্যান্স সেটা ডিক্রিজ করছে, এবং অ্যাজ এ রেজাল্ট সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ করলে আমরা সেক্ষেত্রে সিনকোপের প্রিডিসপোজিং ফ্যাক্টর হয়ে যাচ্ছে। সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স ডিক্রিজ করলে ভ্যাসোডাইলেশনের মাধ্যমে, তার কারণ ভেনাস রিটার্ন কমে যাচ্ছে, পুলিং অফ ব্লাড ইন এক্সট্রিমিটিস হচ্ছে, তো ভেনাস রিটার্ন ডিক্রিজ করছে, এবং অ্যাজ এ রেজাল্ট প্রিলোড ডিক্রিজ করছে, স্ট্রোক ভলিউম ডিক্রিজ করছে, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করছে, ব্লাড প্রেশার ডিক্রিজ করছে, অ্যান্ড অ্যাজ এ ফাইনালি সেরিব্রাল পারফিউশন ডিক্রিজ করে সিনকোপ ঘটাচ্ছে। দ্য সেম সাইকেল। অ্যানাদার কজ ইজ এএনএস নিউরোপ্যাথি। এছাড়া কার্ডিওজেনিক সিনকোপের ক্ষেত্রে ভেনাস রিটার্নের সাথে এটি সম্পর্কিত নয়, তবে কার্ডিওজেনিক সিনকোপ কার্ডিওজেনিক সিনকোপের মেন কজ হচ্ছে হার্টের প্রবলেম, যেটা হার্ট রিলেটেড প্রবলেমই মেন। তো হার্ট রিলেটেড প্রবলেমের জন্য এক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করলে অবভিয়াসলি ব্লাড প্রেশার ডিক্রিজ করছে, সেরিব্রাল পারফিউশন কমে যাচ্ছে, ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস ঘটছে। তো কার্ডিওজেনিক সিনকোপের দুটো মেন কজের মধ্যে হার্টের কী কী সমস্যা হতে পারে, তার মধ্যে অ্যারিথমিয়া একটা হচ্ছে মেকানিক্যাল কজ। তো অ্যারিথমিয়ার ক্ষেত্রে হার্ট রেট ইনক্রিজও হতে পারে, হার্ট রেট ডিক্রিজও হতে পারে। তো হার্ট রেট ইনক্রিজ করলে আমরা দেখতে পাচ্ছি যে ডায়াস্টোলিক ফিলিং কমে যাবে, কারণ আমরা নট গিভিং এনাফ টাইম টু ফিল দ্য ডায়াস্টোল। তো ডায়াস্টোল ফিলিং কমে যাচ্ছে, যার ফলে স্ট্রোক ভলিউম কমে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমছে, এবং কার্ডিয়াক আউটপুট কমার পরে অবভিয়াসলি ব্লাড প্রেশার কমছে, ব্লাড প্রেশার থেকে সেরিব্রাল পারফিউশন কমছে, এবং সিনকোপ ঘটছে, ট্রানজিয়েন্ট লস অফ কনসাসনেস। আর হার্ট রেট যদি কমে যায় সেক্ষেত্রে অবভিয়াসলি ডাইরেক্টলি আমরা বলতে পারি যে কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। হার্ট রেট কোন ক্ষেত্রে কমে যাচ্ছে তার কজ হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি 2-3 ডিগ্রি এভি ব্লক, যেমন হার্ট ব্লক হয়ে থাকে, সেক্ষেত্রে হার্ট রেট কমে যাওয়ার ফলে কার্ডিয়াক আউটপুট কমছে, কার্ডিয়াক আউটপুট কমার পরে এগেন দ্য সেম ব্লাড প্রেশার কমে, এবং সেরিব্রাল পারফিউশন অফ ব্লাড কমে যাওয়া। তো মেকানিক্যাল কজের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে রয়েছে হচ্ছে মেকানিক্যাল কজ যেগুলো মেনলি হয়ে থাকে সেগুলো হচ্ছে ডিক্রিজড কন্ট্রাক্টিলিটি, যেটা ঘটে থাকে হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশন এবং হার্ট ফেলিওরের ক্ষেত্রে। এছাড়া রিডিউসড ফিলিং, যেটা মেনলি টেনশন নিউমোথোরাক্সের ক্ষেত্রে ঘটে থাকে, এবং আফটার লোড ইনক্রিজ করে যায় অনেক ক্ষেত্রে। আফটার লোড ইনক্রিজ করার পরে
তো আফটার লোড যে কারণে ইনক্রিজ করতে পারে সেটা হচ্ছে এই যে আমরা হাইপারট্রফি, কার্ডিওমায়োপ্যাথি, অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি এম্বলিজম, যার ফলে কার্ডিয়াক আউটপুট অবভিয়াসলি কমে যাচ্ছে এবং কার্ডিয়াক আউটপুট কমে যাওয়া থেকে ব্লাড প্রেশার কমছে, সেরিব্রাল পারফিউশন কমছে। তো আমরা নেক্সট পার্টে আছি, সেটা হচ্ছে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অফ সিনকোপ। তো ডায়াগনস্টিক অ্যাপ্রোচ অফ সিনকোপের মধ্যে আমরা অর্থোস্ট্যাটিক ভাইটালস চেক করবো এবং 12 লিড অফ ইসিজি চেক করব। যদি সিস্টোলিক ব্লাড প্রেশার যখন পেশেন্ট সিটিং পজিশন থেকে স্ট্যান্ডিং পজিশনে যাচ্ছে সেক্ষেত্রে 20 মিলিমিটার অফ মার্কারি থেকে কমে যায়, 20 মিলি ড্রপ করে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 10 মিলিগ্রাম অফ মার্কারি থেকে 10 মিলিগ্রাম অফ এইচজিতে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যায়, সো সেক্ষেত্রে আমরা বলবো যে অর্থোস্ট্যাটিক সিনকোপ ঘটেছে। কিন্তু এছাড়া অ্যাবনর্মাল ইসিজি যদি দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কার্ডিওজেনিক সিনকোপ যেটা ডাইরেক্টলি বলতে পারবো। আবার নর্মাল ইসিজির ক্ষেত্রে আমরা তারপর সেক্ষেত্রে আরও ডিটারমাইন করার জন্য ইপিএস এবং হল্টার মনিটর টেস্ট করবো। সেক্ষেত্রে অ্যাবনর্মালিটি দেখা গেলে আমরা কার্ডিওজেনিক সিনকোপ ডিউ টু অকাল এরিথমিয়া বলতে পারবো। এবং কিন্তু এছাড়াও নর্মাল ইসিজির ক্ষেত্রে নর্মাল অর্থোস্ট্যাটিক ভাইটালস থাকলে সেক্ষেত্রে অবভিয়াসলি রিফ্লেক্স সিনকোপ বলা হবে। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সুপাইন পজিশন। যখন পেশেন্ট ট্রানজিয়েন্ট লস অফ কনসিয়াসনেস হচ্ছে সেক্ষেত্রে আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে সুপাইন পজিশনে টিল্ট করে দেবো। সুপাইন পজিশন আই মিন পেশেন্টের ব্রেন অ্যান্ড হার্ট আর এট দ্য সেম লেভেল অ্যান্ড লেগস ইজ রেজড অ্যাট অ্যাবাউট 10 to 15 ডিগ্রি। তো পেশেন্টকে ডেন্টাল চেয়ারে শুয়ে দিয়ে হার্ট এবং মাথা যাতে সেম লেভেলে থাকে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনলি লেগ ইজ রেজড অ্যাবাউট 10 to 15 ডিগ্রি। হেড টিল্ট চিন লিফট ইজ এ টেকনিক, যাতে যখন এয়ারওয়ে পেটেন্ট আমরা দেখবো যে নেই সেক্ষেত্রে আমরা ম্যান্ডিবলের নিচে 2 আঙ্গুল দিয়ে হেডটাকে চিনটাকে লিফট করে হেড 30 থেকে 35 ডিগ্রি টিল্ট করব। এভাবে আমরা এয়ারওয়ে পেটেন্ট বজায় রাখার চেষ্টা করব। এছাড়াও জ থ্রাস্ট মুভমেন্ট, যেক্ষেত্রে আমরা ম্যান্ডিবলকে উপরের দিকে প্রেস করে সেক্ষেত্রে আমরা এয়ারওয়ে পেটেন্ট ম্যানেজ করার চেষ্টা করব। সো বেসিক কজেস অফ সিনকোপ আমরা যেগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে ফ্রাইট, অ্যাংজাইটি, ইমোশনাল স্ট্রেস, আনএক্সপেক্টেড সাডেন পেন, সাইট অফ ব্লাড, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। সো এই জন্য পেশেন্টকে আমাদের আগের থেকে কোনো প্রসিডিওর করতে গেলে যদি ব্যথা হয়েও থাকে তো সেটা পেশেন্টকে আগে থেকে ইনফর্ম করা প্রয়োজন। সাইট অফ ব্লাড, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, হাঙ্গার, স্কিপ মিল, পেশেন্ট যদি না খেয়ে থাকে এক্সস্টেড হয়ে এসে সেক্ষেত্রে এগুলো হয়ে থাকে। তো আমাদের পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে যে সে এমটি স্টমাক আছে কিনা, সেক্ষেত্রে তাকে আগে কিছু খাইয়ে তারপর যে কোনো ধরনের প্রসিডিওর করতে হবে। জেনারেলি এটা যেহেতু মেলদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় 18 থেকে 35 বছর বয়সে। আর প্রি সিনকোপে আমরা যে সিমটম দেখতে পাবো, মানে পেশেন্ট সিনকোপে যাওয়ার আগে আমাদের কিছুটা সময় দেয় যে পেশেন্ট সিনকোপে যাচ্ছে সেটা বোঝার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই ধরনের পিউপিলস ডায়ালেটেড, ডেপথ অফ রেসপিরেশন ইনক্রিজে, যেকে আমরা হাইপারপনিয়া বলি, কোল্ড এক্সট্রিমিটিস, হার্ট রেট ডিক্রিজ করবে, ব্লাড প্রেশার ডিক্রিজ করবে অ্যান্ড ডিস্টার্ব ব্লাডি ভিশন, মানে পেশেন্টকে সব কিছু অস্পষ্ট দেখবে, পেশেন্ট স্পষ্ট কিছু দেখতে পাবে।